জামাত ইসলামের সবচাইতে প্রভাবশালী আলেম হয়ে উঠছেন মুফতি আলী হাসান ওসামা। এবং এই মুফতি আলী হাসান ওসামাকে প্রপারলি ইউটিলাইজ কিভাবে করতে হয় বা কিভাবে করা যায়, কিভাবে কাজে লাগানো যায়, এবং এই প্রভাবশালী হয়ে যেন আবার তার ডেভিয়েশন না ঘটে, এ বিষয়ে আমিরে জামাত সজাগ এবং সতর্ক। ওভারঅল মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে চমৎকারভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। দর্শক, ইটস ভেরি সিগনিফিক্যান্ট ডিসকাশন। জামাত ইসলামী তার ইতিহাসের পিক টাইম পার করছে, গোল্ডেন পিরিয়ড পার করছে, 85 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সময় পার করছে এবং সুসময় পার করছে, প্রভাবশালী সময় পার করছে, ক্ষমতার একদম দ্বার প্রান্তে অথবা ক্ষমতা কাঠামোর মধ্যে জামাত ইসলামী কার্যত ঢুকে গেছে। জামাত ইসলামী এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল। কার্যত জামাত ইসলামী ক্ষমতায় চলে গিয়েছিল। মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট এবং নানান এজেন্সি অতি সূক্ষ্ম মেকানিজম করে জামাত ইসলামীকে ক্ষমতা যাওয়া থেকে ঠেকিয়ে দিয়েছে। তো জামাত ইসলামীর এই সর্বোচ্চ এবং সুসময়ে সবচাইতে জনপ্রিয় সময়ে আমার মতে সবচাইতে প্রভাবশালী আলেম হয়ে উঠছেন জনাব মুফতি আলী হাসান ওসামা। তিনি তরুণ আলেম। মুফতি আলী হাসান ওসামার মধ্যে ব্যক্তিগতভাবে প্যারাডাইম শিফট হয়েছে। তিনি এর আগে প্রচন্ড জামাত বিদ্বেষী ছিলেন বা জামাত বিরোধী ছিলেন, জামাত ইসলামের একজন সমালোচক ছিলেন এবং তার পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্যাল ইডিওলজির মধ্যে কিছুটা এক্সট্রিমিজম ছিল, অনেক কন্ট্রোভার্সারি ছিল। কিন্তু তিনি বুঝে শুনে স্টাডি করে সজ্ঞানে সচেতনভাবে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন এবং আলী হাসান ওসামার জামাতে যোগদান যথেষ্ট সাড়া জাগিয়েছে। এবং মুফতি আলী হাসান ওসামাকে সবাই চেনে, তাকে জানে। তাকে কেন আমি সবচেয়ে প্রভাবশালী আলেম বলছি জামাত ইসলামীর, এবং তার ভবিষ্যৎ কি, কোন জায়গায় তিনি থেমে যেতে পারেন, এ বিষয়ে কিছু অবজারভেশন থাকবে। দর্শক, মুফতি আলী হাসান ওসামা তার যে এলেম, তার এলেমের তাসির আছে, এই দিক থেকে সবচেয়ে প্রভাবশালী। যেমন জামাত ইসলামী যে ধরনের রাজনীতি করছে, তার যে কাজ, তাতে প্রভাবশালী আলেমের অর্থটা কি? যেমন এলমি সেক্টরে সাধারণত এলেম চর্চা কারা করে? বাংলাদেশে আলেম বলতে কাদেরকে বোঝানো হয়? ট্র্যাডিশনাল আলেমদের মধ্যে এলেমের দিক থেকে সবচেয়ে বড় আলেম কারা? এটা যদি আপনি বিশ্লেষণ করেন, আমি নিরপেক্ষভাবে বলবো, কখনোই জামাত ইসলামী করে এমন কোনো আলেম দেশের সেরা আলেম ছিল না, এবং এটা সম্ভব নয়। নামের পিছনে ডক্টর শেষে মাদানি থাকলেই বড় আলেম, এটা নিছক ভুল ধারণা। বরং যাদের নামের পিছনে ডক্টর আছে, মানে পিএইচডি করেছে, অথবা নামের শেষে মাদানি বা এরকম কিছু আছে, আমি তাদেরকে সন্দেহ করি তাদের এলেম নিয়ে। এবং কখনোই আমার কাছে মনে হয়নি, এ বিষয়ে আমার উচ্চতর স্টাডি আছে, কম্পারেটিভ স্টাডি আছে, যে কাদের এলেম কতদূর, কোন গোষ্ঠীর আলেমের দৌড় কতদূর। আমি নিরপেক্ষভাবে বলছি, আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তারা নিভৃতচারী, তারা সেলিব্রিটি হতে পারেনি কেউ, এবং তাদেরকে জাতি চেনে না। হয়তোবা বাই চান্স দুই একজনকে জাতি চিনে গিয়েছে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন মুফতি আব্দুল মালেক, বাইতুল মোকাররমের খতিব। হ্যাঁ, তার নানান অ্যাপ্রোচ নিয়ে আমার সমালোচনা আছে, বিতর্ক আছে, বাট তিনি যে সবচেয়ে বড় আলেম বা ওয়ান অফ দি গ্রেটেস্ট ওলামাস, এতে কোনো সন্দেহ নেই। মুফতি আব্দুল মালেক কিন্তু নিভৃতচারী ছিলেন। তিনি পরিচিতি লাভ করেছেন সাম্প্রতি ইন্টারিমের আমলে। তাকে অনেকটা জোর জবরদস্তি করে বুঝিয়ে শুনিয়ে তাকে বাইতুল মোকাররমের খতিব করা হয়েছে। এখনো বাংলাদেশের প্রথম সারির টপ আলেম বা জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ে যদি আপনি একদম টপ এলমি আলেমের, উসুলি আলেম খুঁজতে চান, তাহলে কারা? আমার গবেষণা যেটা বের হয়ে এসেছে, তাদেরকে চেনে না কোনো একটা মসজিদের খতিব, এবং একই সাথে কোনো একটা কওমি মাদ্রাসার বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, সর্বোচ্চ একজন মুহতামিম। এরাই হচ্ছেন সবচাইতে বড় আলেম। এমনকি কওমিদের মধ্যে যারা সেলিব্রিটি কিংবা পলিটিশিয়ান, যেমন মুফতি ওবায়দুল্লাহ ফারুক, তাকে সবাই চেনে, বা এরকম আরো আল্লামা মামুনুল হক, তাকে সবাই চেনে, অথবা হেফাজতের আমির, মহাসচিব, তাদেরকে সবাই চেনে। তারাও সবচেয়ে বড় আলেম আমি বলবো না। তাদের চাইতেও এলেম চর্চাকারী আলেম নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে।
এগুলো বিভিন্ন কওমি মাদ্রাসা আপনি পাবেন। আমি আশ্চর্য হই, 2013, 14, 15 সাল এই সময়টায় এই আলেমদের নিয়ে গবেষণা করেছি আমি। তখন বড় বড় পিএইচডি হোল্ডার আলেম, ইন্টারন্যাশনালি সেলিব্রিটি আলেম, মাদানী আলেমদের সাথে মিশেছি, তাদের থেকে এলেম হাসিল করেছি, তাদের দার্সে বসেছি। অন দি আদার হ্যান্ড ধানমন্ডিতে, খুলনায়, বিভিন্ন জায়গায় একদম অপরিচিত কোন একটা কওমি মাদ্রাসার শিক্ষক তিরমিজি পড়ায়, বোখারি পড়ায়, বোখারি আউয়াল পড়ায়, বোখারি সানি পড়ায়, বা এরকম, অথবা কেউ আছেন যে কওমি মাদ্রাসায় চাকরিও পান নাই, একটা মসজিদে খতিবগিরি করেন। তার এলেম, তিনি ওইসব পিএইচডি হোল্ডার আলেমকে পড়াতে পারেন সকাল সন্ধ্যা। বাংলাদেশে প্রকৃত এলেম চর্চা হয় মূলত কওমি মাদ্রাসায়। অন্য জায়গায় হয়, অন্য জায়গা থেকেও বড় আলেম বের হয়, এমনকি সুন্নি ঘরানার যে যাদেরকে আমরা বেদাতি বলি, মাজার পূজারি বলি, তাদের মধ্যেও এলেম চর্চাকারী উচ্চ পর্যায়ের আলেম আছে, বাট ভেরি রেয়ার। তো এই জায়গায় মুফতি আলী হাসান রেলেভেন্সটা এই জায়গায় ঠিক আছে। তার স্টাডিটা এই কওমি মাদ্রাসায়, যেখানে প্রকৃত অর্থে এলেম চর্চার একটা পরিবেশ আছে এবং এলেম চর্চা হয়, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তাসিরের কথা যদি বলেন, হ্যাঁ, এখানে মুফতি আলী হাসান ওসামা পরিচিত, যেহেতু তার এলেমের তাসির আছে। জামাত ইসলামী একটা পলিটিক্যাল পার্টি, একটা একামতি দিনের প্ল্যাটফর্ম। এখন জামাতের এলেমের, জামাত তো আর এখানে ফতোয়া বিভাগ খুলে বসেনি, অথবা জামাত ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেনি যেখানে প্রধান মুফতি দরকার, চিফ জাস্টিস দরকার, যিনি মুফতি হবেন, এরকম কিছু না। জামাতের প্রভাবশালী আলেম বলতে জামাতের বিরুদ্ধে নানান গোষ্ঠী থেকে ফতোয়া আসে, আহলে হাদিসরা ফতোয়া দেয়, কওমিরা ফতোয়া দেয়। এইসব ফতোয়া ডিফেন্ড করা, বা জামাতের ভুল ত্রুটি নিয়ে, বা জামাতের অভ্যন্তরে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলে এটা নিয়ে দলিল ভিত্তিক, উসুল ভিত্তিক আলোচনা করা এবং সেটা জনগণের কাছে পৌঁছাতে পারানো, এবং প্রতিপক্ষ যদি মনে করে যে না, এর সাথে আমরা পেরে উঠছি না, তিনি হচ্ছেন প্রভাবশালী আলেম। তো এই দিক থেকে এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে কওমিদেরই কোনো না কোনো গোষ্ঠী 2 দিন পর পর একটা ফতোয়া দিয়ে আসে, মাওলানা মওদুদীকে 2-1টা গালি দিয়ে বসে, আহলে হাদিসদের কেউ কেউ এটা বলে বসে, সেটা বলে বসে, সুন্নিদের কেউ কেউ বলে বসে। এই যে আহলে হাদিসের মাতখালি কওমিদের জামাত বিরোধী অংশ এবং টোটাল বেরলবি সুন্নি, এদের জামাত বিরোধী সমালোচনা, মওদুদী বিরোধী সমালোচনা, এই জায়গায় সবচেয়ে কার্যকর দলিল ভিত্তিক উসুলি এলমি জবাব দিতে পারেন এবং দিয়ে থাকেন মুফতি আলী হাসান ওসামা। ইন দিস সেন্স জামাতের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল আলেম। এবং এই মুফতি আলী হাসান ওসামা, আমি তাকে অনেক আগে থেকে অবজার্ভ করি, যখন তাকে নিয়ে বিতর্ক ছিল তখন থেকে আমি খেয়াল করি, তিনি আসলে উসুলি আলেম, কেতাবি আলেম, এলমি আলেম। আর জামাত ইসলামীতে সাধারণত এ ধরনের আলেম আমি দেখি না। ডক্টর এবং মাদানী আলেম জামাতে অনেক আছে, কিন্তু ওইভাবে আসলে তারা এলমি আলেম নন, এলেম চর্চায় ওইভাবে তারা পারদর্শী নন, তাদের যথেষ্ট লিমিটেশন আছে, আমি জেনে বলছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি জামাত ইসলামীতে আলেম নেই, জামাত ইসলামীর কমিটিতে তো আলেম নাই, এভারেজ জাস্ট টাইটেল পাস মৌলানা, কিন্তু উসুলি এলেম চর্চাকারী আলেম নাই। মুফতি আলী হাসান ওসামা যতটুকু উসুল বুঝেন বা শরীয়ত বুঝেন, যতটুকু গভীর এলেম আছে, এটা জামাতের মধ্যে আর কারো আছে আমি দেখি না। একসময় প্রবীণ আলেমদের মধ্যে কেউ কেউ ছিলেন, আসলেই আলেম ছিলেন, আল্লামা লুৎফর রহমান কিংবা আল্লামা কামাল উদ্দিন জাফরি, একসময় কাজী ইব্রাহিম আসলেই আলেম, উসুলি আলেম। তিনি জামাতের রকম ছিলেন না, কিন্তু জামাতপন্থী। এখন তাদের রেলেভেন্স কমে গিয়েছে, কাজী ইব্রাহিমদের প্রাসঙ্গিকতা কমে গিয়েছে, যে কারণেই হোক না কেন। কামাল উদ্দিন জাফরি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই কারণে তিনি কন্ট্রিবিউট করতে পারছেন না। অধ্যক্ষ জয়নুল আবেদিন বৃদ্ধ হয়ে গেছেন, কন্ট্রিবিউট করতে পারছেন। এরকম আলেম ছিল, কিন্তু বর্তমান জমানায় আবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় না হলে আপনার রেলেভেন্স ওইভাবে থাকবে না, মিডিয়ায় জনপ্রিয় না হলে আপনার এলেমের তাসির পড়বে না। এই জায়গাটায় আলী হাসান ওসামা পারফেক্ট রেলেভেন্ট। তো দর্শক, এবং মাওলানা মওদুদীর আকীদা ব্যাখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় ভাষ্যকার হয়ে উঠছেন আলী হাসান ওসামা। মাওলানা মওদুদীর আকীদার ব্যাখ্যা করে তিনি একটা কিতাব লিখছেন, বের হবে শীঘ্রই। দেখবেন যে জামাত ইসলামের ইতিহাসে সবচাইতে আলোচিত, মাওলানা মওদুদীকে ডিফেন্ড করে সবচেয়ে আলোচিত কিতাব হবে এটা, এবং সবচেয়ে বেশি চলবে এটা। হ্যাঁ, জামাত ইসলামী তো বক্তা আছে বড় বড়, মুফতি আলী হাসান ওসামার চাইতে অনেক প্রভাবশালী বক্তা, যেমন মিজানুর রহমান আজহারের চাইতে প্রভাবশালী কোনো বক্তা বাংলাদেশে কেউ এখনো জন্ম নেয়নি, আল্লামা সাঈদী বাদে, এবং বর্তমানে জীবিতদের মধ্যে কেউ নেই। কিন্তু তার সুপ্রিমেসিটা মূলত অন্যান্য কাজের ক্ষেত্রে। শেখ আহমদুল্লাহ, তিনি অন্য কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠ। শেখ আহমদুল্লাহ জামাতপন্থী, এটা একথা আমি বলবো না, তিনি একজন ভালো আলেম।
এখন মুফতি আলী হাসান ওসামা যে অর্জনটা করেছেন, এটা ধরে রাখতে হলে আমি আর একটা কথা বলি, যেটা অনেকের কাছে আনপ্লেজেন্ট হবে। মুফতি আলী হাসান ওসামা সম্ভবত জামাতের রোকন হওয়ার চেষ্টা করছেন, আমি জানি না যে হয়েছেন কিনা। তবে তিনি যদি জামাত ইসলামীর রোকন হন, তিনি জামাত ইসলামীতে টিকতে পারবেন না, এক পর্যায়ে তিনি নিজেই ছিটকে পড়বেন অথবা সাইড লাইনে চলে যাবেন। তখন পুরো মুফতি আলী হাসান ওসামাই ডিমোরালাইজড হয়ে যাবে। কারণ জামাত ইসলামীর রোকন হয়ে সেখান থেকে যদি কারো বিচ্যুতি ঘটে, সে কখনো সাইন করতে পারে না, এরকম কোনো এক্সাম্পল নাই, অ্যাটলিস্ট আলেম হিসাবে। প্রচলিত ধারা রাজনীতিতে জামাত থেকে বের হয়ে এসে এখন এনসিপি করলে এমপি মন্ত্রী হওয়া যায়, দ্যাটস ডিফারেন্ট। বাট আলেম হিসাবে জামাত থেকে বিচ্যুতি হলে, জামাতের রোকন পদ বাতিল হয়ে গেলে বা সেখান থেকে সে ইনেকটিভ হয়ে আসলে তার অস্তিত্ব থাকবে না। আর ইতিহাস বলে, এটা নিয়ে অনেক কথা বলা যায়, এটা নিয়ে তাত্ত্বিক আলোচনা আছে। ইতিহাস বলে যে বড় কোনো আলেম জামাত ইসলামীর রোকন হয়ে সে থাকতে পারেনি, জামাত ইসলামীতে থাকতে পারেনি। এই জন্যে মুফতি আলী হাসান ওসামা যদি তার এই অবস্থান ধরে রাখতে চান, তিনি প্রো জামাত বা জামাতপন্থী হয়ে যদি তিনি এলেম চর্চা করতে পারেন, তিনি যদি কোনো ইনস্টিটিউট করতে পারেন যেটা পুরোপুরি এলমি হবে, শেখ আহমদুল্লাহর মতো সামাজিক প্রতিষ্ঠান না, জাস্ট এলমি প্রতিষ্ঠান, তাহলে মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে টিকে থাকতে পারবেন এবং তার খেদমতে জামাত উপকৃত হবে। কিন্তু রোকন হতে যাবেন, বেশি করতে যে কিছু হবে না, তিনি নিজেই টিকতে পারবেন না। কারণ এটার অনেক ব্যাখ্যা আছে। দেখেন, রোকন হওয়া, এখন অনেকে বলবেন যে আমি নিরুৎসাহিত করছি, এটা শোনার পর হয়তো বা মুফতি আলী হাসান ওসামার উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। রোকন হওয়া এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না, এটা জামাত ইসলামের শৃঙ্খলাগত আনুগত্যগত একটা বিষয়। তবে রোকন হয়ে গেলে সেখান থেকে আপনার বিচ্যুতি হওয়া, এটা কিন্তু শরঈ হুকুম হয়তো এখানে প্রযোজ্য হতে পারে। কিন্তু আপনি জামাত ইসলামী করাও ফরজ, ওয়াজিব না, একামতে দিনের চেতনা ধারণ করলেই হলো। আর একামতে দিনের চেতনা ধারণ করে জামাত করলেই যে রোকন হতে হবে, নট নেসেসারি। এই জায়গায় রোকন এটা মূলত পলিটিক্যাল অর্ডারের জন্য হওয়াটা ভালো, জরুরি। কিন্তু যে কারণে হোক, রোকনকে যেভাবে আনুগত্য করতে হয় আনকন্ডিশনাল, সেই জায়গায় একজন অতি পণ্ডিত আলেম সেই জায়গাটা আসলে বেশি দিন কন্টিনিউ করতে পারে না। মুফতি আলী হাসান ওসামাও কন্টিনিউ করতে পারবেন না। লিখে রাখেন, তিনি রোকন হবেন মানে অচিরেই বা একটা পর্যায়ে তিনি জামাত ইসলামী থেকে দূরে সরে যাবেন, বিচ্যুতি হবে, জামাতের সাথে ঝামেলা চলে আসবে। এই জন্য রোকন না হওয়াটা সেফ। যেমন রোকন হলে আপনি হয়তো বা এমপি হতে পারবেন, কিন্তু এলএম চর্চা, যেমন আমির হামজা, তিনি বড় বক্তা ছিলেন, নট আলেম। আমির হামজা এমপি হয়েছেন, এখন তার আলেম পরিচয়টা কিন্তু সংকুচিত হয়ে গেছে, তিনি এখন রাজনীতিবিদ, এই দিকে যেতে পারবেন, কিন্তু আলেম পরিচয়ে তিনি শাইন করতে পারবেন না। যেমন মিজানুর রহমান আজহারি, তিনি জামাত ইসলামের রোকন নন, কিন্তু তিনি তার জায়গায় কাজ করে যাচ্ছেন এবং জামাতের লোকজন তার জন্য জান প্রাণ দিচ্ছে। তিনি হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে একদিন শেখ আহমদুল্লাহর মতো বা তার চেয়ে বড় কিছু করবেন। আমির জামাত তাকে রেসপেক্ট করে, বাট হি ইজ নট রোকন। মুফতি আলী হাসান ওসামা শুড ফলো দিস।